আজ আমরা কিন্তু অর্গ্যানিকের একদম বেসিক জায়গাটা দেখব। এখান থেকে আমাদের প্রায় অর্গ্যানিকের আজকে 50% আমরা কভার করে ফেলবো এই 4 মিনিটের ভিডিও। একদম গাঁতিয়ে সব কিছু পড়ার কোনো দরকার নেই, একদম 100% আপনারা সব জানেন, শুধুমাত্র একটু আমি রিভাইজ করে দিচ্ছি। প্রথমে হচ্ছে ইউপ্যাক নেমিং, কয়েকটা পয়েন্ট পরপর মনে রাখলেই হবে। এর ক্ষেত্রে প্রথমে একটা লম্বা কার্বন চেইন আমাদের ধরতে হয়, তারপরে ফাংশনাল গ্রুপকে খুঁজে নিতে হয়, দুটো থাকলে কোনটা প্রিন্সিপাল হবে সেটাকে দেখে নিতে হয়। আর প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের সবসময় সাফিক্স যোগ হয়, তাহলে প্রিন্সিপালের সাফিক্স হলে অন্যদের প্রিফিক্স যোগ হয়। আর ফাংশনাল গ্রুপগুলোর এই যে সাফিক্স এবং প্রিফিক্স আগের ভিডিওতে আছে, একটু দেখে নেবেন, ব্যাস কমপ্লিট। এবার ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট প্রত্যেকে জানেন, এটা একটা ডিস্টেন্স ফ্যাক্টরের উপরে কিন্তু ডিপেন্ড করে। ডিস্টেন্স যত বেশি কমে তত এফেক্টটা কিন্তু বেশি হয়, ব্যাস আর কিচ্ছু জানার দরকার নেই। এরপরে মেসোমেরিক এফেক্ট এবং রেজোন্যান্স এফেক্ট। ওকে, এটাও সবাই জানেন। এখান থেকে একটা কোশ্চেন খুব আসে, ক্যানোনিক্যাল ফর্মগুলোর স্টেবিলিটি। দুটো জিনিস খেয়াল রাখতে হবে, কার ক্ষেত্রে দেখতে হবে সব ক্যানোনিক্যাল ফর্মগুলোর ভিতরে কার কোভ্যালেন্ট বন্ডের সংখ্যা বেশি আছে। আর সেকেন্ড যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেম চার্জ যেন পাশাপাশি না থাকে, প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস পাশাপাশি থাকলে সে অনেক বেশি আনস্টেবল। ব্যাস, এবার যেহেতু আমরা ইন্ডাকটিভ এবং মেসোমেরিক দেখলাম, তাহলে এবার আমরা দেখব কোন কোন গ্রুপগুলোর কিন্তু -i এবং -m একই সঙ্গে থাকে। ব্যাস একদম ঝপাঝপ করে এগুলো একবার জাস্ট দেখে নিলেই হয়ে যাবে, আপনারা সব জানেন, আমি আবারও বলছি। এবার কিছু কিছু গ্রুপের কিন্তু -i থাকে, একই সঙ্গে কিন্তু +m থাকে, সেই গ্রুপগুলোও আমি জাস্ট লিখে দিচ্ছি, এবং এদের ক্ষেত্রে কিন্তু +mটা কিন্তু ডমিনেট করে যায়। ওকে, আর অ্যালকিল গ্রুপের তো +i থাকে, হয়ে গেল, শেষ। এবার অ্যাসিডিটি, বেসিসিটি। অ্যাসিডিটিটা কি? এটা কিন্তু অ্যাসিডিক কিনা ডিপেন্ড করবে তার কনজুগেট বেসের কিন্তু স্টেবিলিটির উপর। ওকে, কনজুগেট বেস মানে সেখানে একটা সি মাইনাস থাকবে, মাইনাস মানেই সেটাকে স্টেবল করবে, ইলেকট্রন নিয়ে নিতে হবে, তারে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওকে, ব্যাস ব্যাস হয়ে গেল। বেসিসিটির জন্য কি হবে? তার কিন্তু বেশি লোন পেয়ার থাকতে হবে। বেশি লোন পেয়ার যদি না থাকে তাহলে সে কিভাবে করবে? তাহলে অ্যালকিল গ্রুপ যোগ করলে কিন্তু বেসিসিটি বেড়ে যাবে। ওকে, হয়ে গেল। এবার SN2 রিয়াকশান। SN2 রিয়াকশান কী হবে? এটা স্টেডি ক্রাউডিংয়ের উপরে একটা কিন্তু ভালো এফেক্ট রয়েছে, তাই 3 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বাড়বে। ওকে, পোলার অ্যাক্রোটিক সলভেন্ট লাগবে, আর ইনভার্সন অফ কনফিগারেশন, আর থাকলে S হবে, S থাকলে R হবে প্রোডাক্ট। হয়ে গেল, শেষ। SN এবার 1-এ চলে যাব আমরা, এখানে একটু ভুল আছে দেখে নেবেন। এবার আমরা SN1-এ চলে যাব। SN1-এ কিন্তু ঠিক উল্টোটা হবে। ওকে, 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে যত যাব তত বাড়বে পোলার প্রোটিক সলভেন্ট, এবং আর থেকে যদি প্রোডাক্ট উৎপন্ন হয় সেখানে কিন্তু রেসিমাইজেশন হবে, 50% আর 50% S হবে। ওকে, এবার ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা বন্ডে দুটো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের উপর। আমরা সবাই জানি ডিবাই হচ্ছে এর ইউনিট, এবং 1 ডিবাই সমান কত ইএসইউ লিখে দিয়েছি। বাস এগুলো সব জানেন, জাস্ট একবার একটু দেখে নেবেন। এরপরে কার্বোক্যাটন, কার্বন আয়ন এবং ফ্রি র্যাডিক্যাল জাস্ট এক লাইনে বলবো, ওই এক লাইনই এনাফ, গাতিয়ে পড়ার কোনো দরকার নেই। ওকে, সবগুলোই মেনলি কিন্তু sp2 হয়, কিছু কিছু ক্ষেত্রে sp কিংবা sp3ও কিন্তু হতে পারে। ওকে, কার্বোক্যাটায়ন মানে সেটা কি হবে? প্লাস চার্জ থাকবে, তাহলে তাকে আরও বেশি ইলেকট্রন দিতে হবে। আর কার্বন আয়ন মানে নিয়ে নিতে হবে, ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে দুটোই চলবে। ব্যাস হয়ে গেল। এই যে 50% কিন্তু আপনাদের কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি GOC কভার আপ হয়ে গেছে, 50% কি 100% হয়ে গেছে একদম। SLSTর জন্য আপনারা রেডি। এবার যেটা করতে হবে, 200টার বেশি আমি কিন্তু MCQ কোশ্চেন এখানে দিয়ে দেব, সেগুলোকে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন দেখতে হবে, আর মনে মনে বলতে হবে যে আমি সব পারবো। এক্স্যাক্টলি, আপনি সব জানেন, এতদিন BSc করেছেন, MSc করেছেন, সব ঠিক হবে।